প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংবাদিক হাসনাইন খোরশেদ। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে যে সময় আমি এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছি সেই সময় আমি মোবাইলে খেলার আপডেট দেখছি, যে খেলাটি কিছুক্ষণ পরেই আমরা সেই শুভ সংবাদটি দিতে পারবো যে একেবারে শেষের দিকে। এখন 105 রান করেছে, ওরা 9 উইকেট চলে গেছে, আমাদের রান করেছি আমরা 190। 190 তো আর ক্রস করা সম্ভব না। তা ধবল ধোলাই যেটা বলা হয় বাংলা ওয়াশ ওয়েস্ট ইন্ডিজকে, সেটা বাংলাদেশ আজকে টি20তে করবে। তো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করছে, এটা আমাদের জন্য অসম্ভব আনন্দের, এবং এই আনন্দময় একটা সময়ে আমরা শুভ সংবাদটা আসুক, তারপরে আমরা নিশ্চয়ই এই অনুষ্ঠানের মধ্যেই আলাপ করব। কিন্তু আপনাকে আমি আজকের পত্রপত্রিকার শিরোনামগুলো একটু পড়ে শোনাতে চাই। প্রথম আলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পিলখানা হত্যাকাণ্ডে হাসিনা মইনিউর বিরুদ্ধে অভিযোগ, ব্যাংকে ডাকাতের হানা, 3.5 ঘন্টা পর আত্মসমর্পণ। দৈনিক সমকাল, দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি, ব্যাংকে 3.5 ঘন্টা জিম্মি কাণ্ড। কালের কণ্ঠ, অর্থনীতিতে অশনি সংকেত, খেলনা পিস্তল ব্যাংক ডাকাতির ব্যর্থ চেষ্টা, পাঠ্য বইয়ের মহাসংকট, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেখছি না, বদিউল আলম মজুমদার। দৈনিক ইত্তেফাক, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে অভিযোগ, রুদ্ধশ্বাস, 3.5 ঘন্টার জিম্মি দশার অবসান, 71-এর অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, সংস্কার নিয়ে উত্তাপ, আরও নাজুক ঢাকা, ফিল্মি স্টাইলে ব্যাংক ডাকাতির চেষ্টা, ভোটে বিলম্ব নয়, স্পষ্ট বক্তব্য চায় বিএনপি। মানব জমিন, ব্যাংক ডাকাতদের আটকালো জনতা, যৌথ বাহিনীর অভিযানে আত্মসমর্পণ। খবরের কাগজের শিরোনাম, ওষুধের দাম বাড়ছেই, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, ফখরুল। 71-এর অমীমাংসিত সমস্যা মিটিয়ে ফেলুন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূস। সময়ের আলো, ফেব্রুয়ারিতে ফিরছেন তারেক রহমান, গুলশানে খোঁজা হচ্ছে বাসা, হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে অভিযোগ। কালবেলা শিরোনাম, ইন্টারনেট বন্ধে সবাই দুষছে বিআরসিকে, 71-এর অমীমাংসিত সমস্যা সমাধানে পাকিস্তানকে তাগাদা, শেখ হাসিনার উপর দায় চাপালেন পলক। দৈনিক করতোয়া, দিনে দুপুরে ব্যাংক ডাকাতির চেষ্টা, 71-এর অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন, ষড়যন্ত্র থেমে নেই বলেছেন তারেক রহমান। আপনি প্রথমেই বলছিলাম যে খেলাটি চলছে সেই খেলাটি নিয়ে আলোচনা করব, আর কিন্তু আলোচনা করব এখনো বাকি আছে একটু বিজয়ের দ্বার প্রান্তে, সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে যে আলোচনাটি করতে চাই, হাসনাইন খোরশেদ, আপনি নিশ্চয়ই খেলা জিতে গেছে, খেলা মানে আমরা যে প্রত্যাশাটা করেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করলো ক্রিকেটে। আমি এই অনুষ্ঠানে প্রায় বলবার চেষ্টা করি, ক্রিকেট আসলেই বাংলাদেশ আসে, এবং ক্রিকেটটা এমন একটি খেলা, সেটা দল মত নির্বিশেষে সবাই মিলে ওই টেলিভিশনের মধ্যে হা করে জেগে থাকে। বাংলাদেশ হেরে যাচ্ছে, তারপরেও বসে থাকে যে না বাংলাদেশ জিতবে। কি মনে হয়? নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটে অনেক ভালো করছে, এবং আজকে এই যে ধবল ধরেই করলাম আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে, এটা আমাদের দারুণভাবে আশান্বিত করে এবং অসম্ভব আনন্দিত আমরা। আমাদের আরেকটা বিষয়, খেয়াল রাখার বিষয় হচ্ছে যে আমাদের যে পঞ্চপাণ্ডব যাদের আমরা বলতাম, তারা অলমোস্ট বিদায়ের পথে, সেই তাদের অনেকেই বিদায় নিয়েছেন, কয়েকজন বিদায় নিয়েছেন, এখনো মাহমুদুল্লাহ এবং মুশফিক আছেন এখন, কিন্তু তারাও অনেকটা বিদায়ের পথে। কিন্তু আমাদের যে তরুণরা উঠে আসছে, আমাদের পেস আক্রমণ, এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মতন দলের বিরুদ্ধে আমাদের পেসাররা, খুব ইয়াং পেসাররা যে অসাধারণ বল করেছেন, এবং গত 2টি ম্যাচে কিছুটা ব্যর্থতা থাকলেও আজকে আমাদের ব্যাটসম্যানরা যে চমৎকার ব্যাটিং বলতে গেলে 100 রানের, আজকে জাকির আলীর যে ইনিংস আমরা দেখলাম,
জাকের আলী অনেকের এই ইনিংস অসাধারণ। উনি 6টি ছক্কা মেরেছেন, শেষ ওভারে 3টি ছক্কা মেরেছেন এবং অপরাজিত 72 রান, অসাধারণ। মানে এই ধরনের ইনিংসগুলো, এই ধরনের বোলিং অ্যান্ড ব্যাটিং পারফরমেন্স, অলরাউন্ড পারফরমেন্স, অল আউট ভিক্টরি আসলে এটা আমাদের দারুণভাবে মানে এই নতুন প্রজন্ম এগিয়ে আসছে। নতুন প্রজন্মের তাদের পঞ্চপাণ্ডবের বিদায়ে বাংলাদেশের ক্রিকেটে কোনো রকম ঘাটতি হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। হাসানাইন খুরশেদ, এমন মনে হয় সময় কখনো কাউকে থামিয়ে দেয় না, সময় তার গতিতেই চলে। আমরা একটা সময় যেমন চিন্তা করছিলাম পঞ্চপাণ্ডব না থাকলে ক্রিকেটের কি হবে, আমরা এই গত 1 মাস আগেও আমরা নানা ধরনের অস্থিরতা ছিলাম। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজে যখন খেলতে গেল বাংলাদেশ, আগের খেলাগুলোর যে পারফরমেন্স, এই যে বিশেষ করে টি-20 পারফরমেন্সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই দলটাকে, আমার কাছে যেটা মনে হয়, আমি এই প্রস্তাবটি রাখবো, এই দলটাকে কাটাছেড়া যেন না করা হয়। মানে আমরা বারবার করি কি, একটু হয়তো কারো একটু অবদমন দেখলেই আমরা করি কি ওকে বাদ দিয়ে দিই বা রাজনীতি ঢুকে যায়। ক্রিকেটে বোধ করি রাজনীতি ঢোকা উচিত না, মেধার জায়গাটাকে বোধহয় গুরুত্ব দেওয়া জরুরি। কি বলবেন? শুধু ক্রিকেট না, আমি বলবি যে সব ধরনের খেলাধুলা এবং অন্যান্য পেশাগুলো, সাংবাদিকতায় কোনোভাবেই রাজনীতি ঢোকা উচিত না, প্রশাসনের রাজনীতি। চমৎকার কথা বলেছেন যে সাংবাদিকতা কেন দলীয় হবে, সাংবাদিকতা কেন দলীয় হবে, বিচার বিভাগ কেন দলীয় হবে, প্রশাসন কেন দলীয় হবে, পুলিশ কেন দলীয় হবে। রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখা উচিত এবং সব ধরনের পেশা এবং খেলা, সংস্কৃতি, সব জায়গা কি এই ধরনের জায়গাগুলোকে রাজনীতির বাইরে রাখা উচিত। এবং সেটা আমরা আশা করবো যে 5ই আগস্টের পরে আমাদের এখন যে পরিস্থিতি, যে মানে আশা জায়গা নিয়ে একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই পরিস্থিতি এটা আমাদের ফরএভার নিশ্চিত করবে যে এই ঘটনা ভবিষ্যতে আর কোনোদিন বাংলাদেশে ঘটবে না, যে সাংবাদিকতা দলীয় হয়ে যাচ্ছে বা পেশাগুলো দলীয় হয়ে যাচ্ছে, খেলাধুলা দলীয় হয়ে যাচ্ছে। এই বিষয় থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমরা আরেকটু কথা বলি ক্রিকেট নিয়ে। যেহেতু আসলে হয় কি, জয়টা যখন হয় তখন অনেক কথা বলতে ইচ্ছে করে, বিশেষ করে এই দলটি, যে দলটি এখন এই যে আজকে হোয়াইট ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজকে, এদের পারফরমেন্স যদি আপনি মাঠের পারফরমেন্স যদি দেখেন, তাহলে অন্য দেশে, নিজের দেশে না, অন্য দেশের মাটিতে একদম নিজেদের নায়কোচিত চেহারায় বোলিং, অন্য মানে ব্যাটিং সব কিছু মিলিয়ে যে উজ্জ্বল দেখালো। আমার মনে হয় যে এই সামনে ক্রিকেটের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোতে এমন একটা ছায়া থাকা দরকার যাতে তারুণ্য তো অবশ্যই গুরুত্ব পাবে, তার সাথে সাথে এই প্রবীণদের বা তারুণ্য প্রবীণ সব মিলিয়ে একটা সমন্বয় করে সামনে টার্গেটটা ফিক্সড করা, এটা নিশ্চয়ই ক্রিকেট বোর্ড করছে। নিঃসন্দেহে আমরা আশা করবো যে ক্রিকেট বোর্ডে তো পরিবর্তন এসছে। অনেক বছর আমরা দেখেছিলাম পাপন সাহেব ক্রিকেট বোর্ডকে কুক্ষিগত করে রেখেছিলেন, সেই জায়গা থেকে বের হয়ে এসছে। মানে ওই যে আপনি কুক্ষিগতর কথা বললেন, ওই কুক্ষিগত শব্দটা যেন আমরা এই ধরনের খেলাধুলার মধ্যে না পাই, না দেখি যেন। প্রিয় দর্শক, আমরা আনন্দের সাথে জানাচ্ছি, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন ইতিমধ্যেই, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই, মানে কি বাংলা ওয়াশ টি-20তে করেছে। এর চেয়ে আনন্দের খবর আজকের মতো হয় না। বিজয়ের এই মাসে এই একটি চরম বিজয়। এবং আরেকটু বলে রাখি, ঠিক 12টার সময় আমাদের আন্ডার-19 ওমেন্স ক্রিকেট, তারাও কিন্তু একটা লড়াই করবে। আশা করছি ওই খেলাতেও হয়তো আমরা আজকে জিতবো। ক্রিকেটের জয় হোক। আমরা অন্য প্রসঙ্গে আসছি। তারুণ্যের কথা বলছিলেন আপনি। আমি আমার সাংবাদিকতা জীবনে ইত্তেফাকে যখন আমি চাকরি করতাম, তরুণ কণ্ঠ নামে একটি বিভাগ আমি চালু করেছিলাম, আপনি নিশ্চয়ই খেয়াল আছে। তরুণদের নিয়ে আমার কিন্তু অনেক উচ্চাকাঙ্ক্ষা, এবং তরুণদের এই যে এগিয়ে যাওয়ার যে এটাকে আমাকে খুব উদ্বেলিত করে। কিন্তু আজকে যে শিরোনাম হয়েছে বাংলা কাগজগুলোতে, আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের একটু আলোচনা হওয়াটা খুব জরুরি দরকার। ব্যাংক ডাকাতের হানা 3.5 ঘন্টা পর আত্মসমর্পণ। বা ব্যাংক ডাকাতি করতে কারা এসছে? এরা 3 জন ডাকাত, তারা নাকি খেলনা পিস্তল নিয়ে এসেছিল, এবং সেই ডাকাতদের একজনের বয়স হলো 22 বছর আর 2 জনের বয়স 16 বছর। তারা 16 জন মানুষকে জিম্মি করে রাখলো ব্যাংকের ডাকাতে। আশেপাশের এলাকার মানুষজন মাইকে জটবদ্ধ হওয়ার আহ্বান জানালো, এবং তারা শেষে ধরা পড়ল। এই যে হিরোইজম, ডাকাতি করে অর্থ আয় করবো, এই যে দিন দুপুরে এই সাহসটা হচ্ছে, এর বাইরে এর জন্য কি আমাদের কথা বলবার দরকার আছে না? নিঃসন্দেহে এটা খুবই বিস্মিত করেছে আমাদের যে এরকম ঘটনা কীভাবে ঘটে। আমি আসলে ডাকাত বলতে এখনও রাজি না, ডাকাত বলতে চাচ্ছি না, কারণ এদের 3 জনের মধ্যে 2 জনই অপ্রাপ্তবয়স্ক, 2 জনই মাত্র 16 বছরের কিশোর। সো এবং আমরা
যখন বিষয়টা তারা যখন আত্মসমর্পণ করলো, তারপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের পরে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ যে জানিয়েছে যে তারা বলেছে যে একজন কিডনি রোগীর চিকিৎসার জন্য 15 লাখ টাকা দরকার, সেই টাকাটা দেওয়ার জন্যই তারা ব্যাংকে ডাকাতি করতে গেছে। এবং এটা অনেকটা রবিনহুডের মতন সে ধরনের অ্যাডভেঞ্চারাস কিছু কিনা, নাকি আসলেই এটা ডাকাতি এই কিশোরদের অন্য কেউ পিছনে অন্য কেউ আছে, বিষয়টা আসলে এখনো তদন্তের বিষয়। তো তদন্তে অবশ্যই সঠিক সত্যটা বের হয়ে আসবে। কিন্তু এই যে কিশোরদের অপরাধ প্রবণতা, এটা আমাদের দারুণভাবে উদ্বিগ্ন করে। আমরা আমাদের তরুণদের নিয়ে যখন আশাবাদী হচ্ছি, তখন আমাদের একই সাথে খেয়াল রাখতে হবে যে আমাদের তারুণ্য, আমাদের কিশোররা যাতে বিপদগামী না হয়। আমরা কিশোর গ্যাংয়ের অনেক অপকর্ম দেখেছি গত বেশ অনেক দিন ধরেই। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদের সমাজে বাড়ছে এবং অস্থিরতাগুলো বাড়ছে। আমরা নতুন প্রজন্ম নিয়ে আশাবাদী। আমাদের নতুন প্রজন্ম, আমাদের শিক্ষার্থীরা এত বড় ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরীয় শাসনের অবসান ঘটিয়েছে। সেই শিক্ষার্থীদের ভেতর থেকে, সেই তারুণ্যের ভেতর থেকে যদি এই ধরনের ঘটনা হয়, তখন আমরা উদ্বিগ্ন হই এবং সেই উদ্বেগ যাতে আমাদের না পোহাতে হয়। আপনি যথার্থ বলেছেন যে উদ্বেগ যেন না হয়। পত্রপত্রিকার আনন্দের আতিশয্য সব পত্রিকার শিরোনামগুলো পড়তে পারলাম না আজকে, কিন্তু একটা জিনিস কিন্তু আপনাকে বলতে হবে যে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং নিয়ে কথা বলা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তালিকাও রয়েছে কোন এলাকায় কতজন কিশোর এই গ্যাংয়ের সাথে জড়িত, কারা তাদেরকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়। তাই এই যে সময়, একটা সুবর্ণ সময়, এই সরকারে তো ওই দায়বদ্ধতা নাই যে আমি কিশোর গ্যাংকে করবো, তাহলে তো হচ্ছে না কেন? আর সেই জায়গাটাই বলতে যাচ্ছি যে অনেক কিছু করার আছে আমাদের। এখন যারা দায়িত্বে আছেন, সেই অন্তর্বর্তী সরকার কিংবা সামনে নির্বাচনের ভিতর দিয়ে যে সরকার আসবে, যাদের আসলে নতুন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব অনেক বড়। আমাদের পাঠ্য ব্যবস্থা থেকে শুরু করে, পাঠ্য বই থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমাদের নৈতিক শিক্ষার জায়গাটায় আরও অনেক বেশি জোর দেওয়া উচিত, যে যাতে আমাদের আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় করছি, যে আমাদের বিশাল তারুণ্য আছে, সেইটা যেন আমাদের জন্য কোনোভাবে বোঝা হয়ে না যায়, আমাদের জন্য কোনোভাবে ঝুঁকি হয়ে না যায়। এই তারুণ্যকে সঠিক পথে পরিচালিত করা, এই তারুণ্যকে ভবিষ্যতের জন্য সুন্দরভাবে তৈরি করা, তাদের পড়াশোনায় মনোযোগী করা, অন্যান্য স্কিলে তাদের দক্ষ করে তোলা। সেটা একটু আগে যেমন আমরা দেখলাম যে ক্রিকেটে অসাধারণ করছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যাতে তারা খুব ভালো করে, কারণ তারাই তো বাংলাদেশের ভবিষ্যৎ। না, আপনি তারাই বাংলাদেশের ভবিষ্যৎ, এটা তো অবশ্যই আমরা বলি তারুণ্য এগিয়ে নিয়ে যাবে এবং তরুণরা কি করতে পারে সেটা অলরেডি দেখিয়ে দিয়েছে। আমি এই অনুষ্ঠানে প্রায় একটি কথা বলবার চেষ্টা করি যে আপনার প্রিয় সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, তার বন্ধু কারা, আপনি কি জানেন? আজকে একটু একই রকম প্রশ্নটা করতে চাই। এই যে যারা এই হিরোইজম করে তারা এই ব্যাংক ডাকাতির চেষ্টা করলো, তাদের বাবা মা বা কি বলবেন? পরিবারের জায়গাগুলো কি মনে হয় যে পরিবার থেকে আমরা কি সেইভাবে নার্সিং করতে পারছি যে বাবা তুমি এটা করো না, এটা করা ঠিক না, বা তারা কি শোনে আদৌ? কি মনে হয়? নিঃসন্দেহে গ্যাপ হচ্ছে, অনেক অনেক বেশি গ্যাপ হচ্ছে। পরিবার, আমরা ছোটবেলায় যেভাবে দেখেছি যে আমাদের বাবা মা বা আমাদের সন্ধ্যার পর বাড়ি ফেরা, সন্ধ্যার আগেই বাড়ি ফেরার, সেই জায়গাগুলিতে অনেক পরিবর্তন এসছে। কিছু পরিবর্তন ন্যাচারালি সময়ের সাথে স্বাভাবিক এবং সেটা আমাদের মেনে নিতে হবে, সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু সেটা যাতে ভুল না হয় সেদিকে অনেক বেশি মনোযোগী হওয়া উচিত অভিভাবকদের, শিক্ষকদের। আগে আমাদের সমাজে শিক্ষকদের অসাধারণ প্রভাব ছিল, আমরা সেই জায়গাটা নষ্ট করেছি। একেবারে আমার মনে হয় আপনি, আমি, আমাদের এখনো প্রিয় কোনো অনেক শিক্ষক আছে, তারা যদি সামনে এসে দাঁড়ায় আমরা মাথা নুয়ে দাঁড়িয়ে থাকবো এবং যতক্ষণ না উনি বলবেন যে কি তুমি মাথা তুলছো না কেন, ততক্ষণ কিন্তু আমি ব্যক্তিগত এখনো মনে হয় আমার কাছে। আমরা একটু অন্য আলোচনায় চলে আসি, নির্বাচন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি, প্রথম আলোর শিরোনাম, এবং সমকাল শিরোনাম করেছে দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি। আমার কাছে মনে হয়েছে যে আমরা এতদিন পর্যন্ত গত 4 মাস ধরে আমরা আসলে একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে আদৌ কবে নির্বাচন হবে। কখনো কখনো বলা হচ্ছিল 2027-28 সালের কথা বলা হচ্ছিল। সেই জায়গায় আমরা প্রধান উপদেষ্টার কথায় আমরা একটা সময়সীমা পেয়েছি যে 25-এর শেষ দিক থেকে 26-এর মধ্যভাগ, এর মধ্যে যে কোনো সময় নির্বাচন হবে। এটা তিনি আশ্বাস দিয়েছেন। 25-এ আর হওয়ার সম্ভাবনা বোধ করি নেই, এখন 26-এ বলা হচ্ছে। উনি প্রথমে যেটা বলেছিলেন যে 25-এর শেষ দিক থেকে 26-এর মধ্যভাগ। এখন তিনি যখন এটা বলেছেন আমরা মোটামুটিভাবে একটা সময়সীমা পেয়েছি অন্তত। এখন এটাকে যদি আরও এগিয়ে আনতে হয়, সেটা
প্রকাশ্যে এভাবে বিএনপি যখন হতাশা প্রকাশ করে তখন আসলে দেশে এক ধরনের ফ্রাস্ট্রেশন হয়, মানুষের মধ্যে এক ধরনের এটা কি আদৌ হতাশা না? এটা কি বিএনপি বলেছে, কালকে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমরা হতাশ। আচ্ছা, সেই জায়গায় আসলে বিএনপি এখন তো আর সেরকম বৈরী সরকার নেই, বিএনপি সরকারের সাথে কথা বলতে পারে। বিএনপি যদি মনে করে যে আরো আগে হওয়া উচিত, কেন হওয়া উচিত, সে নিয়ে সরকার আর বিএনপির মধ্যে আলোচনা হয়ে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়ে চূড়ান্তভাবে সময় নির্ধারিত হতে পারে। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিএনপি নিজে আসলে কতটা প্রস্তুত। আচ্ছা, বিএনপির অনেক জায়গায় বিশেষ করে আওয়ামী লীগ যখন মানে বিতাড়িত বা আওয়ামী লীগের সরকার বিতাড়িত হয়, আওয়ামী লীগের নেত্রী বিতাড়িত, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, এই সময় বিএনপির প্রতি মানুষের একটা অনেক আশার জায়গা বিএনপিকে তৈরি হয়েছে। সেই দায়িত্ব পালনের জন্য বিএনপি কতটা প্রস্তুত? একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আপনারা যেহেতু যারা পালিয়ে গেছেন তাদের কথা উল্লেখ করলেন, নাকি বদিউল আলম মজুমদার বলেছেন যে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো বাধা দেখছি না, যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অলরেডি প্রতিবাদ করেছে, প্রত্যাখ্যান করেছে এই বক্তব্য। কি মনে হয় আপনার? বদিউল আলম মজুমদার সাহেব অবশ্য পরে তার বক্তব্য কিছুটা সংশোধন করেছেন, বা তিনি বলেছেন যে তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেইটার চেয়ে আমি যেটা মনে করি যে আসলে যারা অপরাধ করেছে বিগত সরকারে বা বিগত স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকারের যারা অপরাধী, তাদের বিচার আমাদের প্রথম অগ্রাধিকারগুলোর একটা। সেই বিচারটা খুব দ্রুত হওয়া উচিত এবং সঠিকভাবে স্বচ্ছভাবে হওয়া উচিত। এখন বিচারের যদি নির্দোষ কেউ থেকে থাকে তারা যেন কোনোভাবে ভিকটিম না হয় এবং সমাজে যাতে কোনো রকম অস্থিরতা তৈরি না হয়, সেই জায়গাটা আমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। গণতন্ত্রে নিঃসন্দেহে যে কোনো রাজনৈতিক দলের নির্বাচনের অধিকার থাকতে পারে বা আছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ তার গত 15.5 বছরের অপকর্মের কারণেই প্রশ্নটা আসছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। আনলেস কেউ এই প্রশ্ন তুলত না। এই প্রশ্ন এমন একটা প্রেক্ষাপটে উঠছে যে গত 15.5 বছর আওয়ামী লীগ অজস্র মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে, গুম করেছে এবং তার অজস্র অর্থ পাচার করেছে, ব্যাংক লুট করেছে, দেশের টাকা লুট করেছে। এই সব কিছুর ভেতর দিয়ে যে একটা অপরাধী চরিত্র তৈরি হয়েছে, সেই জায়গাটাই আওয়ামী লীগ আগে নিজেকে সংশোধন করুক, তারপরে তার নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া দেখার ব্যাপার। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, 71-এর অমীমাংসিত সমস্যার সমাধানটা করুন আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন। আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা পাকিস্তানের সাথে আমাদের পাকিস্তান 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের 30 লাখ মানুষকে হত্যা করেছে, আমাদের 30 লাখ মানুষ শহীদ হয়েছেন, আমাদের 2 লাখ মা বোন নির্যাতিত সম্ভ্রম হারিয়েছেন, আমাদের অজস্র গ্রাম পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে, সারা দেশ জুড়ে চরম নৈরাজ্যের চরম নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই পাকিস্তানের প্রতি আমাদের ক্ষোভ অবশ্যই প্রবল। কিন্তু 53 বছর পরে একটা ভিন্ন প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক 71-এর, সেই সম্পর্কের যে শত্রুতার জায়গাটা সারা জীবনই এটা অব্যাহত রাখতে হবে, এটা আমরাও মনে করি না যে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সাথে এক ধরনের সহযোগিতার সম্পর্ক হতে পারে। আমি এই প্রসঙ্গে একটু অন্য বিষয় আসতে চাই, যেটা অন্য একটা প্রসঙ্গ টানতে চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা জানি যে 6 কোটির বেশি মানুষ নিহত, একেবারে অনুষ্ঠানের শেষের দিকে। তারপরেও তখন জার্মানি, ইতালি, জাপান যারা প্রতিপক্ষ ছিল, তাদের সাথে কিন্তু একসাথে মিলেমিশে কাজ করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সবাই মিলেমিশে কাজ করছে। আমরাও যে পাকিস্তানের সাথে মিলেমিশে কাজ করতে পারবো না, এই পরিস্থিতিটা কেন আমাদের মিলেমিশে করতে পারবো না সেটা ঠিক আছে, কিন্তু তার আগে পাকিস্তানকে তার জায়গাটা ক্লিয়ার করতে হবে। পাকিস্তানকে 71-এর ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তার সংসদের পক্ষ থেকে, তার দেশের রাষ্ট্রের পক্ষ থেকে, তার দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। পাকিস্তানের কাছে আমাদের যে এখনো বিপুল পাওনা রয়ে গেছে এবং মানে মুক্তিযুদ্ধের আগে পাকিস্তান আমাদের দেশ থেকে যে বিপুল পরিমাণ সম্পদ নিয়ে গেছে, সেই সম্পদ আমাদের ফিরিয়ে দেওয়ার দাবি আমাদের ছিল, এখনো আছে। সেই সব বিষয়গুলো নিষ্পত্তি না করে এই সম্পর্ককে সুন্দর করা এবং সহজ করা আসলেই কঠিন। হ্যাঁ, আপনি যখন হাত মেলাবেন, হাত মেলানোর সময় তো আপনার মীমাংসা হতে হবে, মীমাংসার ভেতর দিয়েই হাত মেলাতে হবে, এছাড়া। অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এই বিষয়গুলো মানে কি বুঝতে পারলেই হয় যে শুধু হাত মেলানোর কথা বললেই হবে না, হাত মেলানোর আগে নিজেদের মধ্যে আবার সংশোধনের একটা ব্যাপার আছে। আরেকটা মিনিট একটু যোগ করতে চাই যে পাকিস্তানের সাথে আমাদের এই দূরত্বটা
ঘুচে যাক এবং নিষ্পত্তির ভিতর দিয়ে পাকিস্তানের ক্ষমা প্রার্থনা এবং অন্যান্য পদক্ষেপগুলো নেওয়ার ভিত্তিতে এটা দূর হোক এটা আমরা চাই। কিন্তু এই দূরত্বটা কেউ দূরত্বটা স্থায়ীভাবে রেখে দিয়ে যাতে বেনিফিটেড না হতে পারে সেই দিকটা আমাদের খুব। একইভাবে কি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? পাকিস্তান তো যেমন ভুল করেছে, অন্যায় করেছে, দেশের ভিতরেও তো অনেকে অন্যায় করেছিল, তারা কি ক্ষমা চাইবে না? অবশ্যই চাওয়া উচিত, কেন চাইবে না? যারা অন্যায় করেছে তাদের সবার ক্ষমা চাওয়া উচিত। এবং আরেকটা বিষয় বলি যে গত 53 বছরে যেমন স্থায়ীভাবে শত্রু মিত্র বলে কিছু নেই। মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত অসম্ভব রকম আমাদের সহযোগিতা করেছে, সেই জন্য আমরা বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু গত 53 বছরে, বিশেষ করে গত 15.5 বছরে ভারতের ভূমিকা কিংবা এখনো ভারতের ভূমিকা আমরা অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ। আমরা মনে করি ভারতের আমি অবশ্য স্বাধীনতার সময়কার কথা বলেছিলাম যে 71-এ যারা ভুল করেছিল, যারা অন্যায় করেছিল, তারা অন্যায় করেছে তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। একেবারে শেষের দিকে আমরা বাংলাদেশ প্রতিদিনে একটি শিরোনাম হয়েছে আরো নাজুক ঢাকা, দূষণ, বায়ু দূষণ, এই শহরে বের হওয়া যায় না। তো এই যে আমরা আলোচনা করছি দিল্লির কথা, নিশ্চয়ই আপনি জানেন দিল্লির অবস্থাটা কি। তো এই শহর কি শেষ পর্যায়ে নাকের ভিতরে দূষিত বায়ু ঢুকে আমরা এভাবেই মৃত্যুবরণ করব? সেটাই তো আমরা দেখছি যে দূষণ কিন্তু হঠাৎ করে না, অনেক দিন ধরেই হচ্ছে। এবং গত মাসখানেক ধরে আমরা দেখছি অলমোস্ট প্রতিদিন ঢাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর একটা, কোনো দিন সবচেয়ে দূষিত শহর হিসেবে আমরা ঢাকাকে পাচ্ছি। এই শহরে আমরা 2 কোটি মানুষ বাস করি, আমাদের শারীরিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের অসুস্থ হয়ে পড়ছি, আমাদের প্রতিকারের যে সত্যিকারের আসলে কোনো পদক্ষেপ সেটা আমরা দেখছি না। কীভাবে আমরা বায়ু দূষণ মুক্ত হব সেই জায়গায় অনেক বেশি আলোচনা বেশি হচ্ছে, কাজের কাজ হচ্ছে না। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা প্রায় সব ক্ষেত্রেই আমরা কথা শুনছি, কাজ দেখছি না। আমরা জিনিসপত্রের দাম বাড়ছে, আমরা কথা শুনছি কিন্তু প্রতিকার দেখছি না। দাম কমছে না কোনোভাবেই, মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসছে না, মানুষের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু দূর হচ্ছে না, মানুষের জীবন থেকে কিন্তু এই কষ্টগুলো দূর হচ্ছে না। সেই কষ্টগুলো দূর করার পদক্ষেপ দেখতে চাই আমরা, কাজে দেখতে চাই, শুধু মুখে মুখে না। আপনি মুখে মুখে না বললেন, এই যে ডেঙ্গু, অন্যান্য রোগ, প্রতিদিন ডেঙ্গুর যে আপডেট পাওয়া যায় সেই আপনি যদি যোগ করেন অনেক মানুষ মারা গেছে এর মধ্যে। নেই, কোনো প্রতিকার নেই। আমরা আলোচনা করছি, পত্রপত্রিকার শিরোনাম হচ্ছে, টেলিভিশনে স্ক্রলে যাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। তো এটার ভবিষ্যৎ কি? যদি প্রতিকার না হয় তাহলে ভবিষ্যৎ খুব খারাপ। তো প্রতিকার হতেই হবে, প্রতিকার হোক, সেই জন্যই তো সরকার পরিবর্তন, সেই জন্যই এত বড় পরিবর্তন। অনেক ধন্যবাদ, প্রতিকারের আশায় থাকবো। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা খুবই আনন্দিত আজকে বাংলাদেশ ধবল ধোলাই করলো ওয়েস্ট ইন্ডিজকে। ওই যে কথায় বলেছিলাম এবং আবারও বলি, ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে। এই হাসিটা আমাদের ধরে রাখতে হবে সর্বত্র, শুধু ক্রিকেটও নয়, সমাজ জীবনে সর্বত্র। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।